ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 7-এর গণিত বিষয়ের উপর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনের ভিডিও নিয়ে। দেখো, সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর এই পরীক্ষাটি কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাটা কিন্তু 50 নম্বরের। আর গণিত বিষয়ে তোমরা যদি 50-এ 50 পেতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং কোন কোন কনসেপ্টের উপর বেস করে স্যার কোয়েশ্চেন করে থাকে সেই প্রত্যেকটা বিষয় তোমাকে বুঝতে হবে। চলো আমরা সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তুমি যদি 50-এ 50 পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। চলো আমরা প্রথমেই চলে যাব তোমাদের যে পাঠ্য বই রয়েছে 168, 13 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। দেখো, এই অধ্যায় থেকে কোন কোন কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে এবং কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে এসে থাকে। দেখো, প্রথমেই দেখো এখান থেকে স্যার তোমাকে এমসিকিউ যদি কোয়েশ্চেন দেয়, তাহলে এই রকম কোয়েশ্চেনই কিন্তু দেবে, খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো, এখানে একটা কোয়েশ্চেনে তোমাকে এরকম একটা ছবি এরকমভাবে এঁকে দেবে, এখানে চিত্র অঙ্কন করে দেবে, এ বি সি ডি, একটা ছেদক দিয়ে দেবে, ইএফ দিয়ে নাম্বারিং করা আছে 1 2। দেখো, প্রদত্ত চিত্রে মানে এরকম একটা চিত্র অঙ্কন করে দেবে, বলবে প্রদত্ত চিত্রে মানে এই চিত্র থেকে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 পরস্পর কি, যে 4টা অপশান এখানে দেওয়া আছে। এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এরা পরস্পর বিপরীত কোণ হবে, একান্তর কোণ হবে, সন্নিহিত কোণ না অনুরূপ কোণ। এবার দেখো, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু খুব সহজে এর উত্তর করে বেরিয়ে যাবে, আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা আন্দাজে করবে, ভুল হবে, নাম্বার মাইনাস হবে। বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা আগে কনসেপ্ট বুঝে নিই এই অধ্যায়ে, তারপরে এগুলো আমরা আরও ভালো ভালো অঙ্ক এখানে আছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের বোঝাবো। দেখো, প্রথমেই তাহলে আমরা যেটা শিখব সেটা কি বলো তো? প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, এই বিপ্রতীপ কোণকে ইংরেজিতে বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। তোমরা ইংলিশ শব্দগুলো এখন থেকে জেনে রাখো, উঁচু ক্লাসে গিয়ে তোমাদের প্রচুর সুবিধা হবে। তাহলে বিপ্রতীপ কোণকে ইংরেজিতে বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। এবারে বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল কি? দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দেখো কি হয়। মনে করে নাও এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা। ওকে, এই সরল রেখা বা সরলরেখাংশ, সরলরেখা বলেছি আমি, তাহলে এখানে অ্যারো চিহ্ন দিতে হবে দুই দিকে, কারণ সরলরেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। বুঝতে পেরেছ? তাহলে মনে করে নাও এটা হচ্ছে এ বি সরলরেখা, আর এটা মনে করে নাও তুমি সিডি সরলরেখা। এই এ বি আর এই সিডি সরলরেখা দুটি পরস্পরকে এইরকম জায়গাতে এসে দেখো ছেদ করেছে। দেখো, এই পয়েন্টে এসে ছেদ করেছে। এই পয়েন্টের আমি নাম দিলাম ও পয়েন্ট বা ও বিন্দু। তাহলে এই এ বি আর এই সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে সে ছেদ বিন্দুর বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয়, দেখো এই ছেদ বিন্দুর এদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এই ছেদ বিন্দুর ঠিক তার উল্টো দিকে এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যে ছেদ বিন্দুর এই সাইড একটা, এই সাইড একটা, এই বিপরীত দিকে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এক জোড়া কোণ উৎপন্ন হয়েছে, দুটো মানে এক জোড়া। এই এক জোড়া কোণকেই বলা হবে কি বলতো? বিপ্রতীপ কোণ। এই কোণটার নাম আমি যদি নিয়ে নিই অ্যাঙ্গেল 1, মনে করো না আমি এর নাম দিলাম অ্যাঙ্গেল 1, আর এটা মনে করো না অ্যাঙ্গেল 2। তাহলে অ্যাঙ্গেল 1 সমান সমান অ্যাঙ্গেল 2 হবে, মানে এই কোণটার মান আর এই কোণটার মান কিন্তু সমান হবে। কী হিসেবে সমান হবে? কারণ এরা বিপ্রতীপ কোণ বলে সমান হবে। বুঝতে পারছো? তাহলে বিপ্রতীপ কোণগুলো কী হয়? পরস্পর সমান হয়। মানে এই অ্যাঙ্গেল 1 এর মানটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল 2 এটার মানও কিন্তু 50 ডিগ্রি হবে। এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু 100 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? এবার দেখো, এই যে ছেদবিন্দু রয়েছে, ছেদবিন্দুর এই সাইডে আর এই সাইডে বিপরীত দিকে এক জোড়া কোণ তো পেয়েছি। দেখো, এই ছেদবিন্দুর এই দিকটাও তো রয়েছে, এই দিকেও তো একটা কোণ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই একটা কোণ, আর এই ছেদবিন্দুর ঠিক তার উল্টো দিকে, এর উল্টো দিকে এই একটা কোণ। তাহলে এখানেও কিন্তু আরও এক জোড়া কোণ আমি পাচ্ছি। তাহলে ছেদবিন্দুর বিপরীত দিকে এখানেও এক জোড়া কোণ উৎপন্ন হচ্ছে। এটা যদি আমি নাম নিই অ্যাঙ্গেল 3, এটা অ্যাঙ্গেল মনে করানো 4, তাহলে অ্যাঙ্গেল 3 সমান সমান অ্যাঙ্গেল কিন্তু 4 হবে। মানে এর মান যা হবে, মনে করো না ওই অ্যাঙ্গেল 3 এর মানটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 4 এটা কিন্তু 80 ডিগ্রি হবে। তাই জন্য অ্যাঙ্গেল 3 সমান সমান অ্যাঙ্গেল 4 লিখেছি। কী হিসাবে সমান হবে? এরা বিপ্রতীপ কোণ হিসাবে সমান হবে, কারণ বিপ্রতীপ কোণগুলো কী হয়? পরস্পর সমান হয়। তাহলে তোমরা বিপ্রতীপ কোণটা বুঝতে পেরেছো? দুটি সরল রেখা বা সরল রেখাংশ যদি পরস্পরকে ছেদ করে, সে ছেদ বিন্দুর বিপরীত দিকে যে এক জোড়া করে কোণ উৎপন্ন হবে, সেটাই হচ্ছে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর কী হয়? সমান হয়।
এবার দেখো, এবার আমরা চলে যাব এই চ্যাপ্টারের যে মূল যে কনসেপ্ট সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। দেখো এইটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর তোমরা করে আসতে পারবে। দেখো প্রথমে আমরা শিখবো সমান্তরাল সরলরেখা। দেখো সমান্তরাল সরলরেখা কী বলো তো? দুটি সরল রেখা বা রেখাংশের মধ্যে যদি লম্ব দূরত্ব সর্বদা একই থাকে, তারা যদি পরস্পরকে কখনো ছেদ না করে, তখন তাদের বলা হয় সমান্তরাল সরলরেখা। দেখো বিষয়টা তোমাদের আমি এখানে এঁকে বোঝাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এই স্কেল পাতলাম, তো এই স্কেলের এই ধার দিয়ে একটা আমি সরলরেখাংশ অঙ্কন করলাম, আর স্কেল তুলবে না, স্কেল না তুলে স্কেলের এই ধার দিয়ে আর একটা তুমি সরলরেখাংশ অঙ্কন করে দিলে, বোঝা গেল? তুমি এটার নাম দিলে এবি, এই সরলরেখাংশটার নাম দিলে এবি, আর উপরে যে সরল রেখাংশটি রয়েছে তার নাম দিলে তুমি সিডি। তাহলে এবি আর এই সিডি পরস্পর কিন্তু এখন সমান্তরাল সরলরেখা। কেন? কারণ এদের মধ্যে লম্ব দূরত্ব একই রয়েছে। মানে এই জায়গাটাতে দেখো, এই জায়গাতে মনে করো এই সরলরেখাংশ মনে করো না 5 সেমি দূরে রয়েছে, এখানে 5 সেমি দূরে থাকবে, এখানে 5 সেমি দূরে থাকবে। তুমি এদের টেনে আরও দূরে নিয়ে যাও, ওই 5 সেমি দূরে থাকবে। এরা কখনোই কাছাকাছি আসবে না এবং কখনোই পরস্পরকে এই যে ছেদ করবে না, বুঝতে পেরেছো? কখনোই কাছাকাছি এসে ছেদ করবে না। তার জন্য এবি আর সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল। এবার মনে করো নাও, দুটি সমান্তরাল সরল রেখাংশকে বা দুইয়ের বেশি হতে পারে, দুই বা দুইয়ের বেশি সরল রেখাংশকে অন্য আর একটা সরলরেখাংশ যদি এরকমভাবে এসে যদি ছেদ করে, বুঝতে পেরেছো? এই যে এখানে এবি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখা ছিল, অপর একটা সরলরেখাংশ এসে এরকমভাবে একে ছেদ করে দিল, বুঝতে পেরেছো? এর আমি নাম নিলাম মনে করো নাও ইএফ, বুঝতে পেরেছো? ইএফ অপর একটা সরলরেখাংশ। এবার এই সিডিকে এই ইএফ এই সিডি সরলরেখাংশকে এই পয়েন্টে ছেদ করেছে, আর এবি সরলরেখাংশকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ইএফ কী করলো? এই এবি আর সিডি এই সরল রেখাংশ দুটিকে দুই জায়গাতে ছেদ করে দিয়েছে। তাহলে এটারই নাম হচ্ছে ছেদক বা ভেদক। কি বললাম? এই ইএফটাই হচ্ছে ছেদক বা ভেদক। তুমি ভেদকও বলতে পারো, ছেদকও বলতে পারো। বুঝতে পারলে যে ছেদক বা ভেদক কি? দুটি সমান্তরাল দুই বা দুইয়ের বেশি সরল রেখাংশকে অপর কোনো সরলরেখাংশ যদি ছেদ করে, তাহলে সেটাকে বলা হবে ছেদক বা ভেদক। যেমন এখানে ইএফটা এবি আর সিডিকে এখানে আর এখানে দেখো দুই জায়গাতে ছেদ করে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এটার নাম হচ্ছে ছেদক বা ভেদক। তাহলে সমান্তরাল সরলরেখা ও ছেদক বা ভেদক, বুঝতে পেরেছো? এবার দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে, যেমন এখানে এবি আর এই সিডি দুটি সমান্তরাল সরলরেখা ছিল, একে ইএফ ছেদক ও ভেদকটা ছেদ করেছে। এবার ছেদ করার ফলে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়। এই কোণগুলোই দেখো এবার আমি আস্তে আস্তে বোঝাবো। দেখো দেখো এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। মনে করো এই কোণটার আমি নাম নিয়ে নিলাম 1। কী নাম নিলাম? 1, বুঝতে পেরেছো? এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটার নাম দিয়ে দিলাম আমি 2। এখানে একটা কোণ তৈরি হয়েছে, এর নাম দিলাম আমি 3। আর এখানে একটা কোণ তৈরি হয়েছে, এর নাম দিলাম আমি 4, বুঝতে পেরেছো? একই রকমভাবে এই নিচে এই ছেদক ও ভেদক, এখানেও ছেদ করেছিল, তো এখানেও কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এর নাম দেখো আমি দিলাম 5। এখানে একটা কোণ তৈরি হয়েছে, এর নাম দিলাম আমি 6, বুঝতে পারছো? এখানে একটা কোণ তৈরি হয়েছে, নাম দিলাম মনে করো আমি 7। আর এখানে একটা কোণ তৈরি হয়েছে, এর নাম দিলাম আমি 8। বোঝা গেল সবার? তাহলে এখানে এতগুলো কোণ উৎপন্ন হয়েছে। এবার প্রত্যেকটা কোণের কিন্তু এখানে আলাদা আলাদা নাম আছে, কার সাথে কোন অ্যাঙ্গেলের সাথে কি সম্পর্ক আর কোন কোণগুলোর কি নাম, এবার সেগুলোই আমরা জানবো। প্রথমে আমরা জানবো অন্তস্থ কোণ। দেখো এই সিডি আর এই এবি এরা পরস্পর কী ছিল? সমান্তরাল সরলরেখা ছিল। তাহলে এই এবি আর সিডি এই দুটি সমান্তরাল সরলরেখার ভেতরে যে কোণগুলো রয়েছে, যেমন অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, এরা দেখো দুটি সমান্তরাল সরলরেখার ভেতরে রয়েছে বলে এই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে অন্তস্থ কোণ। কী বলা হবে? অন্তস্থ কোণ। আর দেখো অ্যাঙ্গেল 1, 4 আর এখানে 6 আর 7 এরা দেখো এই সমান্তরাল সরলরেখার বাইরে আছে, এগুলোকে বলা হবে বহিস্থ কোণ। কী বলা হবে? বহিস্থ কোণ, বুঝতে পেরেছো? তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণটা বুঝতে পারলে? এবার যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি বলতো? বিপ্রতীপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ প্রথমে আমরা এখান থেকে জানবো। দেখো এখানে বিপ্রতীপ কোণও আছে, তারপর কি কোণ আছে বলো তো? এখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, একান্তর কোণ উৎপন্ন হয়েছে, অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। এবার সেগুলোই আমরা এবার আস্তে আস্তে শিখব। দেখো দেখো এই জায়গাটা প্রথমে দেখো, এই যে সিডি আর এখানে যে ইএফ, দেখো এটাকে ছেদ করার ফলে একটু আগে আমরা যেটা শিখলাম যে দেখো এখানে আমরা একটু আগে কী শিখেছিলাম যে দুটি সমান্তরাল সরলরেখা যখন ছেদ করে সেখানে দেখো বিপরীত দিকে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তুমি এই জায়গাটা আরেকবার ভালো করে দেখো।
দেখো এই জায়গাটা, এটা এই সরেখাংশটা আর এই সরেখাংশ ছেদ করার ফলে দেখো এখানে যে ছেদবিন্দুটা পেয়েছি, এই ছেদবিন্দু দেখো এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, তাহলে এই কোণটা ঠিক তার উল্টো দিকে, মানে ছেদবিন্দুর এই সাইডে একটা, এই সাইডে একটা, মানে অ্যাঙ্গেল 1 আর 3 দেখো এরা অপরের ছেদবিন্দুর উল্টো দিকে রয়েছে। তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এই দুটো কোণকে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এরা কী ধরনের কোণ হবে, বিপ্রতীপ কোণ হবে, কারণ এটা আমরা শিখে এসেছি। একই রকমভাবে এই যে অ্যাঙ্গেল 4, এই ছেদবিন্দুর এদিকে আছে কি অ্যাঙ্গেল 4 আর ছেদবিন্দুর উল্টো দিকে রয়েছে কি অ্যাঙ্গেল 2, তাহলে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 এটাও কিন্তু এখানে বিপ্রতীপ কোণ হবে, বুঝতে পারছো? তাহলে দেখো একই রকমভাবে এখানে দেখো, এখানেও দেখো এই ছেদবিন্দু, এই ছেদবিন্দুর দেখো এই সাইডে একটা, আর বিপরীত দিকে দেখো এখানে অ্যাঙ্গেল 6 আর 8 এরাও কিন্তু বিপ্রতীপ কোণ হবে। আর বিপ্রতীপ কোণগুলো কী হয়, সমান হয়। এটা যদি 50 হয় এটাও 50 হবে, এটা 100 হলে এটা 100। আর এখানে দেখো ছেদবিন্দুর এই সাইডে দেখো অ্যাঙ্গেল 5 আর এই যে অ্যাঙ্গেল 7 এরাও কিন্তু ছেদবিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কোণ, তাহলে এরাও কিন্তু এখানে বিপ্রতীপ কোণ, বুঝতে পেরেছ? তাহলে চলো বিপ্রতীপ কোণটা তো আমরা বুঝতে পারলাম, এবার তোমাকে কি জানতে হবে, বিপ্রতীপ কোণটা আমরা একটু আগে শিখে এসেছি। এবার দেখো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই দেখো এইখানের এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেল 1, এই অ্যাঙ্গেল 1 আর এই অ্যাঙ্গেল 5 এই দুটোকে আমরা এবারে দেখব। দেখো এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 দেখো এরা এই একই, দেখো ইএফ যে ছেদক বা ভেদকটা ছিল, দেখো এই ছেদক বা ভেদকের দেখো একই পাশে তৈরি হয়েছে। অ্যাঙ্গেল 5 এটাও দেখো ছেদক ভেদকের ডান দিকে তৈরি হয়েছে, আর অ্যাঙ্গেল 5 এটাও কিন্তু ডান দিকেই রয়েছে। এবং এখানে যে অ্যাঙ্গেল 1 এটাও দেখো এই সিডি যে সরেখাংশটা ছিল তার উপরে তৈরি হয়েছে, আর এখানে যে অ্যাঙ্গেল 5 এটাও দেখো এবি সরেখাংশের উপরে তৈরি হয়েছে। তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এদেরকে বলা হবে কি বলতো, অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা লিখবো এবার যে অনুরূপ কোণ। অনুরূপ কোণকে ইংরেজিতে বলা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে অনুরূপ কোণ কী বলতো, অনুরূপ কোণ এখানে হচ্ছে কোনটা কোনটা বললাম আমরা, এখানে আমরা অনুরূপ কোণ দেখালাম অ্যাঙ্গেল 1 আর হচ্ছে অ্যাঙ্গেল 5। তাহলে অ্যাঙ্গেল 1 সমান সমান অ্যাঙ্গেল 5 এরা কি বলতো, তাহলে দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এরা হচ্ছে অনুরূপ কোণ। আর কি অনুরূপ কোণ পাওয়া যায় কিনা দেখো, দেখো আবার তোমরা এই চিত্রের মধ্যে চলে আসো। দেখো এখানে দেখো এই অ্যাঙ্গেল 2, এই অ্যাঙ্গেল 2 আর তুমি অ্যাঙ্গেল 6কে দেখো, দেখো অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 এটাও দেখো ছেদক বা ভেদকে দেখো একই পাশে রয়েছে। আর অ্যাঙ্গেল 2টা দেখো এই যে সিডি সরেখাংশ তার নিচে আছে, আর এখানে যে অ্যাঙ্গেল 6 এটাও দেখো সরেখাংশের নিচেই রয়েছে। তাহলে এই কোণটার এই কোণটা দেখতে মনে হচ্ছে একই রকম না, অনুরূপ মানে কি একই রকম দেখতে। তাহলে অ্যাঙ্গেল 2 সমান সমান কী হবে, অ্যাঙ্গেল 6। অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 এরাও কিন্তু অনুরূপ কোণেই হবে। আর অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। মানে অ্যাঙ্গেল 2 এর মান যদি 60 হয়, অ্যাঙ্গেল 6 এর মানও কিন্তু 60ই হবে। তাহলে বুঝতে পারলে? এবার দেখো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ছেদক বা ভেদকের একই পাশে এবং একই রকম দেখতে। দেখো এই অ্যাঙ্গেল 1 উপরে তৈরি হয়েছিল, 5 দেখো উপরে তৈরি হয়েছিল, তাহলে একই রকম দেখতে এবং ডান দিকে রয়েছে দুটোই, তাহলে অনুরূপ। অ্যাঙ্গেল 2 দেখো সরলরেখাংশের নিচে, এটাও দেখো 6 এটাও দেখো সরলরেখাংশের নিচে এবং ডান দিকে, তার জন্য অনুরূপ। একই রকমভাবে বাম দিকে দেখো, এবার আমরা সরলরেখাংশের ছেদক বা ভেদকে দেখো বাম দিকে চলে যাব। দেখো এখানে অ্যাঙ্গেল 4 আছে না, এই অ্যাঙ্গেল 4, এই অ্যাঙ্গেল 4 দেখো ছেদকের বাম দিকে। একই রকমভাবে অ্যাঙ্গেল 8, এই যে এখানে অ্যাঙ্গেল যে 8 আছে এটাও দেখো ছেদক বা ভেদকের দেখো বাম দিকে, এবং এটাও দেখো উপরে সরলরেখাংশের উপরে তৈরি হয়েছে, এটাও দেখো উপরে তৈরি হয়েছে, একই রকম দেখতে। তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল 4 সমান সমান অ্যাঙ্গেল 8 এরাও কিন্তু অনুরূপ কোণ হবে। আর অনুরূপ কোণগুলো কী হবে, সমান হবে। মানে 4-এর অ্যাঙ্গেল 4 এখানে যদি 80 ডিগ্রি লেখা থাকে, তোমাকে যদি এটা জিজ্ঞাসা করতে বলে তাহলে এটাও কিন্তু তুমি চোখ বুঝে বলে দিতে পারবে 80 হবে, কারণ এটা আর এটা অনুরূপ কোণ হিসেবে সমান হয়। বুঝতে পেরেছো? এবার দেখো এই ছেদক বা ভেদকের বাম দিকে দেখো, এখানে দেখো এই অ্যাঙ্গেল 3 দেখো, এই 3 নম্বরটা দেখো, 3 নম্বর আর এই 7 নম্বর, 3 নম্বর আর 7 নম্বরের মধ্যে কী সম্পর্ক, দেখো এটাও দেখো ছেদক বা ভেদকে দেখো বাম দিকে আছে, এটাও দেখো বাম দিকে রয়েছে, এটাও দেখো সরলরেখাংশের নিচে, এটাও দেখো সরলরেখাংশের নিচে, তাহলে একই রকম দেখতে। তাহলে অ্যাঙ্গেল আমরা লিখবো এবার অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 7 এটাও কিন্তু অনুরূপ কোণ। তাহলে দেখো দুটি সমান্তরাল সরেখাকে কোনো ছেদক বা ভেদক যদি ছেদ করে, তাহলে এখানে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, মোট 4 জোড়া কিন্তু অনুরূপ কোণ সেখানে উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারলে যে এই যে সমান্তরাল দুটি সরেখা ছিল, একে ছেদক ভেদক ছেদ করলো, এখানে কতগুলো অনুরূপ কোণ পেয়েছি আমরা, 4 জোড়া পেয়েছি। আর অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। এবার দেখো এবার আমরা এখান থেকেই শিখবো কি বলতো, একান্তর কোণ। প্রচুর ইম্পর্ট্যান্ট একান্তর কোণ। তাহলে একান্তর কোণকে ইংলিশে বলা হবে অল্টারনেট অ্যাঙ্গেল।
কি বললাম, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এই চিত্র থেকে আমাকে এবার একান্তর কোণগুলো খুঁজে বের করতে হবে। দেখো একান্তর কোণগুলো দেখো, এই দেখো এ বি আর এই সিডি এরা কি বলতো পরস্পর সমান্তরাল সরলরেখা, আর এই ই এফটা কি বলতো ছেদক বা ভেদক ছিল। তাহলে দেখো এই ছেদক বা ভেদকের দেখো এই দেখো বাম দিকে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে এটা হচ্ছে বলে অ্যাঙ্গেল 3, আর ছেদক বা ভেদকের দেখো ডান দিকে, একান্তর মানে কি উল্টো দিক। তাহলে এই অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 দেখো এটা ছেদক বা ভেদকের বাম দিকে, আর অ্যাঙ্গেল 5টা দেখো ডান দিকে। তাহলে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 এখানের সাথে এখানের যে অ্যাঙ্গেলটা তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে একান্তর কোণের সম্পর্ক। মানে অ্যাঙ্গেল 3 দেখো এখানে আমি লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল 3 সমান সমান অ্যাঙ্গেল 5, এরা কি বলতো অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5 এরা হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণগুলো কি হয় সমান হয়। এই অ্যাঙ্গেল 3 মান যদি পরীক্ষা কোশ্চেনে বলে দেয়, মনে করো না এই অ্যাঙ্গেল 3 এর মানটা বলে দিয়েছে 70 ডিগ্রি, তোমাকে অ্যাঙ্গেল 5 জিজ্ঞাসা করছে, তাহলে কত 70ই হবে। ওকে, একই রকমভাবে এই যে ছেদক বা ভেদক যেটা রয়েছে এর দেখো ডান দিকে দেখো অ্যাঙ্গেল 2 রয়েছে, দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল 2। ওকে, আর ঠিক তার উল্টো দিকে দেখো এখানে অ্যাঙ্গেল কত রয়েছে 8 রয়েছে, তাহলে অ্যাঙ্গেল 2 আর 8 কি হবে একান্তর কোণ হবে। তাহলে অ্যাঙ্গেল 2 সমান সমান অ্যাঙ্গেল 8, এরা কিন্তু একান্তর কোণ, বুঝতে পারছো। তাহলে এক জোড়া আর এখানে এক জোড়া, দুই জোড়া। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক বা ভেদক যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই জোড়া কিন্তু একান্তর কোণ উৎপন্ন হয়। বুঝতে পারলে? তোমরা এই জিনিসগুলো প্রত্যেকটি জিনিস খাতায় লিখবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমরা কী কী শিখলাম, এখানে আমরা বিপরীত কোণ শিখেছি, অনুরূপ কোণ শিখলাম, আর হচ্ছে একান্তর কোণ শিখলাম। তাহলে বুঝতে পারলে? এবার দেখো কোয়েশ্চেনগুলোর উত্তর খুব সহজে এবার তোমরা দিতে পারবে। বুঝতে পেরেছ? চলো, আর তোমরা আর একটা কনসেপ্ট এখান থেকে মনে রাখবে, এই যে এ বি আর এই যে সিডি এরা দুজন কী বলতো সমান্তরাল সরলরেখা, আর ইএফ হচ্ছে ছেদক বা ভেদক, কারণে ছেদ করেছে। তোমরা মনে রাখবে এই যে অন্তস্থ কোণ বলেছিলাম না, এই এ বি আর এই সিডি এদের ভেতরে যে কোণগুলো রয়েছে এগুলো সব অন্তস্থ কোণ, মানে ভেতরে রয়েছে। দেখো এই ছেদক বা ভেদকের ডান দিকে দেখো এই অন্তস্থ কোণ কোনটা, এই হচ্ছে অ্যাঙ্গেল 2, এটা একটা অন্তস্থ কোণ, আর অ্যাঙ্গেল 5 এটাও একটা অন্তস্থ কোণ, এবং এরা দেখো ছেদক বা ভেদকে দেখো একই পার্শ্বে অবস্থান করছে। তাহলে ছেদক বা ভেদকের একই পার্শ্বে অবস্থিত যে অন্তস্থ কোণ দুটো রয়েছে তাদের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। বুঝতে পেরেছ? ছেদক বা ভেদকের একই পার্শ্বে যে দুটো অন্তস্থ কোণ থাকবে তাদের যোগফল সর্বদা 180 হয়। মনে করো না এই অ্যাঙ্গেলটার মান তোমাকে বলে দিল 80 ডিগ্রি, তোমাকে এই কোণটার মান জিজ্ঞাসা করবে, তাহলে কি বলবে তুমি 100 ডিগ্রি বলবে, কারণ এটা আর এটা মিলিয়ে 180 হতে হবে। একই রকমভাবে ছেদক ভেদকের এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এদের দুজনেরই যোগফল কিন্তু 180 আসবে। বুঝতে পারলে? এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। এবার দেখো, এবার আমরা যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনে চলে যাব। দেখো তাহলে প্রথমেই যে দেখো এখানে কোয়েশ্চেনটা ছিল, দেখো উত্তর দেখো কত সহজে দিতে পারবে। বলেছে প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 পরস্পর কী হবে বলো তো। এখানে অ্যাঙ্গেল 1টা কোথায় লেখা আছে, এখানে লেখা আছে, আর অ্যাঙ্গেল 2টা কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। দেখো এখানে কি বলেছে সিডি আর এবি এরা পরস্পর কী বলতো সমান্তরাল। তাহলে দেখো এর ইএফ ছিল কি বলতো ছেদক বা ভেদক। তাহলে অ্যাঙ্গেল 1টা দেখো ছেদক বা ভেদকের দেখো বাম দিকে আছে, অ্যাঙ্গেল 2টা দেখো বাম দিকে রয়েছে, এবং এটা দেখো এই সমান্তরাল সরলরেখার নিচে, এটাও দেখো নিচে। তাহলে দেখো একই রকম দেখতে না, তাহলে একই রকম দেখতে হলে তাকে কী বলা হবে, তাকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে বুঝতে পারলে যে কনসেপ্ট আমরা শিখলাম সেই কনসেপ্টের উপর বেস করেই অঙ্ক আমরা কত সহজে সমাধান করতে পারলাম। এবার দেখো, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নম্বর 2। এখান থেকে আর কি কোয়েশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে তোমাকে বলে দেবে, এরকম একটা চিত্র দিয়ে দেবে, দিয়ে বলবে যে প্রদত্ত চিত্রে এ বি দিয়ে লম্বা লম্বা দুটো দাগ দেওয়া আছে, এ বি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, মানে এ বির সাথে সিডি সমান্তরাল এটা বোঝানোর জন্য এ বি দুটো দাগ তারপরে সিডি লেখা আছে, এ বি সমান্তরাল সিডি, এবং এখানে দেখো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা অ্যাঙ্গেল চিহ্ন ই জি বি। দেখো চিত্রে তোমাকে দেখতে হবে ই জি বি কোথায় আছে। দেখো ই কোথায় লেখা আছে, ই দেখো এখানে সমান্তরাল ছেদক ভেদকের নামটা দেওয়া হয়নি ইএফ, তাহলে ই জি আর বি মানে এই কোণটা, দেখো ই জি বি লেখা আছে। ওকে, ই জি বি বলতে এই কোণটা, এই কোণটার মান দেওয়া আছে কত 50 ডিগ্রি। ওকে, তোমাকে জানতে হবে কি, তোমাকে নির্ণয় করতে হবে জি এইচ ডি। কী নির্ণয় করতে হবে, জি এইচ ডি এর পরিমাপ কত হবে। তাহলে জি এইচ ডি কোথায় লেখা আছে, এই দেখো জি এইচ ডি, দেখো জি এখানে, এইচ এখানে, আর ডি হচ্ছে এখানে, এই কোণটার মান তোমাকে তাহলে নির্ণয় করতে দেওয়া হয়েছে। তাহলে কোয়েশ্চেন পরে আমরা বুঝতে পারলাম যে কোন কোণটা দেওয়া আছে আর কোন কোণটা নির্ণয় করতে হবে। দেখো আমরা তো জানি যে এই কোণটা আর এই কোণটা কী হয়, অনুরূপ কোণ হয়। কী হয়, অনুরূপ কোণ হয়, কারণ এই কোণটাও দেখো এই যে এ বি সরেখাংশ এর উপরে তৈরি হয়েছে এবং ছেদকের ডান দিকে,
এবার এখানে যে কোণটা যেটা জিজ্ঞাসা করছে সেটাও দেখো সমান্তরাল সরলরেখা দেখো ডান দিকে এবং সরলরেখাংশের উপরে তৈরি হয়েছে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, কারণ অনুরূপ কোণগুলো কী হয় পরস্পর সমান হয়। তাহলে এটা 50 হলে এটাও কী হবে 50 হবে। তাহলে বুঝতে পারছো যে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে আর কোন কোন কনসেপ্ট তোমাদের জানতে হবে, বোঝা গেল। এবার দেখো এখান থেকে শূন্যস্থান আসতে পারে, দেখো শূন্যস্থান তোমাদের কি দিতে পারে, দেখো সেটা এবার বোঝাই আমি। দেখো এখানে পাশে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই যে এ বি আর সিডি পরস্পর সমান্তরাল, এখানে সব কোন অ্যাঙ্গেলটার কি নাম 1 2 3 4 করে সব দেওয়া আছে। ওকে, তোমাকে জিজ্ঞাসা করবে যে পাশের ছবিতে, এই যে পাশের যে ছবিটা আছে এখান থেকে অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ কোনটা, এই যে অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ তোমাকে বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে অ্যাঙ্গেল 2 কোথায় রয়েছে, দেখো অ্যাঙ্গেল 2 দেখো এখানে রয়েছে, তাহলে এর একান্তর কোণ, একান্তর কোণ কী বললাম যে এই যে ছেদক বা ভেদকের দেখো বাম দিকে রয়েছে, ঠিক তার ডান দিকে কোনটা রয়েছে যে অ্যাঙ্গেল 5, তাহলে এটার সাথে এটা কিন্তু একান্তর কোণ হয়। তাহলে অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ কী হবে, অ্যাঙ্গেল 5 হবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আবার 2 নম্বর, দেখো পাশের ছবিতে অ্যাঙ্গেল 6 এর বিপরীত কোণ কী হবে, দেখো বিপরীত কোণ তো আমরা খুব ভালো করে শিখলাম তাই না, অ্যাঙ্গেল 6, দেখো অ্যাঙ্গেল 6 কোথায় আছে, দেখো অ্যাঙ্গেল 6 এখানে রয়েছে। ওকে, তাহলে অ্যাঙ্গেল 6 যদি এখানে থাকে তার ঠিক উল্টো দিকে কী রয়েছে, দেখো এই 6 তার উল্টো দিকে রয়েছে কোনটা, এই যে এইটা এখানে ছেদবিন্দু, তাহলে 6 তার উল্টো দিকে রয়েছে এই যে এটা, এই কোণটার নাম কি 8, তাহলে অ্যাঙ্গেল 8 হবে। তাহলে বুঝতে পারলে যে অ্যাঙ্গেল 6 এর বিপরীত কোণ কী হবে, অ্যাঙ্গেল 8 হলো। এবার দেখো এবার আমরা চলে যাব সত্য মিথ্যা থেকে। দেখো দুর্দান্ত কোয়েশ্চেন, সত্য মিথ্যা থেকে কী ধরনের কোয়েশ্চেন আসবে, দেখো তোমাকে জিজ্ঞাসা করবে, এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে অ্যাঙ্গেল 1 ও অ্যাঙ্গেল 2 পরস্পর অনুরূপ কোণ। দেখো কোথায় অ্যাঙ্গেল 1 লেখা আছে, এখানে অ্যাঙ্গেল 1 লেখা আছে, আর অ্যাঙ্গেল 2 কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। বুঝতে পারছো, তাহলে চিত্রে 1 নম্বর আর 2 নম্বর কি পরস্পর অনুরূপ কোণ, এই কোণটার এই কোণটা কি আমরা অনুরূপ কোণ শিখলাম নাকি, এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হয়, কী কোণ হয়, একান্তর কোণ হয়, তাহলে এটা কী হবে, মিথ্যা হবে, এটা কিন্তু সত্য হবে না, মিথ্যা বলেছে, তাহলে মিথ্যা লিখবে, তাহলে এটা হয়ে যাবে এটা সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো যে কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, সেই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কত সহজ অঙ্কের উত্তর দিতে পারবে না। এবার দেখো এই অধ্যায় থেকে আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখে নেবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এবার আমরা শিখব, এই দেখো এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রদত্ত চিত্রে, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, বলে দেবে যে প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল 1 ও অ্যাঙ্গেল 2 কোন জোড়াকে, অ্যাঙ্গেল 1 ও অ্যাঙ্গেল 2 এই কোন জোড়াকে একান্তর কোণ বলা হয় কি, এটাও কিন্তু সত্য মিথ্যার মধ্যেই। তাহলে দেখো অ্যাঙ্গেল 1 কোথায় লেখা আছে, অ্যাঙ্গেল 1 আছে লেখা আছে এখানে, আর অ্যাঙ্গেল 2 কোথায়, এখানে, তাহলে এরা কি একান্তর কোণ, হ্যাঁ। দেখো অ্যাঙ্গেল 1 ছেদক বা ভেদকে দেখো বাম দিকে রয়েছে, আর 2টা দেখো ঠিক তার ডান দিকে উল্টো দিকে রয়েছে, তাহলে এই কোণটার এই কোণটার মধ্যে সম্পর্ক কিন্তু একান্তর কোণেরই, তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, এখানে দেখো এখানে এই ধরনের কোয়েশ্চেন এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে দেখো বলা আছে যে এ বি আর সিডি পরস্পর সমান্তরাল, আর এখানে দেখো এখান থেকে এরকম একটা সরলরেখা অঙ্কন করা হয়েছে, এখান থেকে এটা এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে এখানে 65, আর এখানে দেওয়া আছে কত, এটা 35, দিয়ে বলেছে এখান থেকে অ্যাঙ্গেল পি কিউ আর এর মানটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো তুমি এটার উত্তরটা কী করে নির্ণয় করবে, এটার উত্তরটা নির্ণয় করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, আর এখানে পি কিউ আর এই বরাবর একটা এরকমভাবে সরলরেখাংশ কাটা আছে এখানে, এইখানে যে অ্যাঙ্গেলটা এর মান হচ্ছে 65 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত 35 ডিগ্রি, তাহলে পি কিউ আর মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো। এবার দেখো এটা কী করে নির্ণয় করবো, এটা নির্ণয় করার জন্য তোমাকে এই যে এ বি আর এই যে সিডি, এই এ বি আর এই সিডি এদের সমান্তরালভাবে এখান দিয়ে একটা তোমাকে সরলরেখাংশ অঙ্কন করে নিতে হবে। বুঝতে পেরেছো, এরকমভাবে অঙ্কন করে নেবে। এবার দেখো আমরা জানি কি এই অ্যাঙ্গেলটা, তাহলে এই যে এখানে যে আমি সরলরেখাংশটা অঙ্কন করলাম এটা কিন্তু এই যে এ বি এর সাথে সমান্তরাল, আর যে সিডি এর সাথে কিন্তু সমান্তরাল। তাহলে দেখো এটার সাথে যদি এটা সমান্তরাল হয় আর এটাকে যদি আমি ছেদক বা ভেদক যদি ভাবি, তাহলে আমরা জানি এই কোণটা আর এখানের এইটুকুনি কোণটা কী হয় বলো তো, একান্তর কোণ হয়। তাহলে এটা যদি 65 হয় তাহলে এইটুকুনি 65 হবে। আবার একই রকমভাবে এটার সাথে এবার এটাকে তুলনা করো, দেখো এটা আর এটা সমান্তরাল, আর এটাকে ছেদক বা ভেদক ভেবে নাও, তাহলে এটা যদি 35 হয় এটার ঠিক উল্টো দিকে যেই কোণটা রয়েছে এটা একান্তর কোণ, একান্তর কোণগুলো সমান হয়, এটা 35 হলে এটাও 35 হবে। এবার দেখো তাহলে এখান থেকে এইটুকুনি 35, এখান থেকে এটা হচ্ছে 65, তাহলে দুটোকে যোগ করে দিলে পুরোটা পেয়ে যাবো, পি কিউ আর পেয়ে যাবো। তাহলে 35 আর 65কে যোগ করো তুমি, 65 প্লাস 35 দুটোকে যোগ করলে কত হচ্ছে 10 0 আর 9 10,
বুঝতে পারলে? তাহলে 100 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 100 ডিগ্রি। আর তুমি যদি না বুঝতে পারো, এই ধরনের স্ট্রাকচারে যদি কোনো অঙ্ক দেয়, তুমি এইখানকার অ্যাঙ্গেলটা আর এখানকার অ্যাঙ্গেলটাকে তুমি যোগ করে দেবে। এই 65 আর 35কে যোগ করে দিলে যেটা পাবে সেটা এই অ্যাঙ্গেলটার মানটা তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? 100 ডিগ্রি হবে। তোমরা এরকমভাবে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করে রাখবে। এই ধরনের স্ট্রাকচার দিয়ে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। এবার দেখো প্রচুর ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অধ্যায় থেকে। এরকম একটা চিত্র তোমাকে দেবে, যে বলবে যে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি সাথে সিডিটা হচ্ছে সমান্তরাল, যে এবি আর সিডি এরা পরস্পর সমান্তরাল, আর এখানে ইএফ হচ্ছে ভেদক। এই যে ইএফ এটা হচ্ছে ভেদক, এটা বলে দিয়েছেন। এক্সের মান তাহলে কত হবে? দেখো এখানে এক্স লেখা আছে, এক্স কোথায় লেখা আছে? এই জায়গাতে এক্স লেখা আছে, এটা হচ্ছে এক্সের মান। আর এই মানটা দেখো 120 লেখা আছে। কত? 120। আমি বলেছি কি, যে ছেদক বা ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণগুলো থাকে, দেখো এটাও দেখো ছেদক বা ভেদকের বাম দিকে রয়েছে, এটাও দেখো বাম দিকেই রয়েছে। তাহলে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, তাহলে এই দুটোর যোগফল কত হয়? এই দুটোর যোগফল আমরা জানি 180 হয়। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো বলো তো? 180 পাবো। মানে এক্স প্লাস 120 সমান সমান কত আসার কথা? 180 আসার কথা। তাহলে এক্সের মানটা কত হবে? সমাধান করো। 180 সমানের ডান দিকে আগের থেকে রয়েছে, প্লাস 120 দিকে আসলে মাইনাস 120 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালুটা কত হবে? 180 থেকে 120 বাদ দিলে কত হয়? তাহলে 60 ডিগ্রি পাবে। কত পাবে? 60 ডিগ্রি তুমি পেয়ে যাবে এখান থেকে। তাহলে এক্সের মানটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে কি বলো তো? এই অঙ্কের সঠিক সমাধান। তাহলে এইগুলোই তোমরা যদি এই কনসেপ্টগুলোই যদি শিখে যাও, আমি যেগুলো বোঝালাম এর বাইরে কিন্তু এখান থেকে আর কোনো কোয়েশ্চেন হয় না। আমি যে প্যাটার্নের অঙ্কগুলো এখান থেকে দেখালাম, তোমরা এই প্যাটার্নেরই অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করে যাও, তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। দেখো এবার আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে তোমাদের, ত্রিভুজের ধর্ম। বুঝতে পেরেছো? ত্রিভুজের ধর্ম বলে যে তোমাদের অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে দেখো তোমাদের কোন কোন বিষয়গুলো দেখতে হবে। দেখো ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের ধর্ম থেকে তোমাকে এখান থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো এবার তোমাদের আমি বোঝাই আস্তে আস্তে। দেখো ত্রিভুজের ধর্ম এই অধ্যায় থেকে আমি কিছু তোমাদের সাজেশন করে দিচ্ছি, তোমরা এইগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে যাও, দেখবে এইগুলোই পরীক্ষায় আসবে। দেখো প্রথমেই তোমাকে দেখতে হবে, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে, যে 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। মানে দেখো এটা হচ্ছে একটা প্রশ্ন, এখানে দেখো অপশানে দেখো এ একটা অপশান, এখানে দেখো 3টি বাহুর পরিমাপ দেওয়া আছে, 2 সেমি, 4 সেমি, 7 সেমি। তাহলে এই মাপগুলোকে দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে? না বিয়ের দাগে যে অপশানটা রয়েছে 3 সেমি, 4 সেমি, 6 সেমি, এই 3টি মাপ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে? না 4 সেমি, 5 সেমি, 12 সেমি এই মাপ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে? না 3 সেমি, 5 সেমি, 8 সেমি এই 3টি মাপ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে? সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো তোমাদের একটা কনসেপ্ট আমি বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ত্রিভুজ আঁকা কখন যাই? মনে করো নাও এই একটা বাহুর মাপ দেওয়া আছে, এটা মনে করো নাও 3 সেন্টিমিটার, এখানে মনে করো নাও আর একটা নিচ্ছি আমি 4 সেন্টিমিটার, আর একটা নিচ্ছি মনে করো নাও আমি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমি 3টি বাহুর মাপ নিয়েছি, 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 3টি বাহুর মাপ দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, তুমি না একেও বলে দিতে পারবে যে যাবে কি যাবে না। তোমরা মনে রাখবে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল, তুমি যে কোনো দুটো বাহুকে যোগ করো, এখানে 3 আর 4 নাও, তাহলে 3 আর 4কে যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল যদি 3 নম্বর যে বাহুটা থাকবে, তৃতীয় যে বাহুটা থাকবে, তার থেকে কিন্তু বড় হতে হবে। কী হতে হবে? বড় হতে হবে। দেখো 3 আর 4এর যোগফল 7, এই 7টা দেখো 3 নম্বর যে বাহুটা পড়ে রয়েছে তার থেকে বড়, তার মানে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তোমাকে কিন্তু এক দিক দিয়ে দেখলে হবে না, যেমন এ দুটোকে যোগ করে দেখলাম আমি 7 হচ্ছে, বাকি যেটা পড়ে থাকবে তার থেকে বড় হলো। দেখো 3 আর 4 7 হলো, এই 7টা দেখো 5-এর থেকে বড়, তাহলে হতে পারে। বাকিগুলো তোমাকে চেক করতে হবে। এবার তুমি এই দুটোকে যদি একসাথে নাও, 4 আর 5 কত হয়? 9 হয়। তাহলে বাকি কত রয়েছে? 3। তাহলে দেখো 9টা 3-এর থেকে বড়, তাহলে কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার একই রকমভাবে তোমাকে নিতে হবে 3 আর 5কে নিতে হবে, 3 আর 5 কত হয়? 8 হয়। তাহলে 8টা দেখো 4-এর থেকে বড়, তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বাকি যে বাহুটা পড়ে থাকবে তার থেকে যদি বড় হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। দেখো এখানে অপশানগুলো দেখো, 2 আর 4 কত হয়? 6 হয়। তাহলে দেখো 2 আর 4কে যদি যোগ করা 6 হয়, দেখো 6টা দেখো এখানে 7 থেকে দেখো ছোটো হয়ে গেছে, 3 নম্বর যে বাহুটা পড়ে রয়েছে সেটা দেখো 7, তাহলে এই দুটোকে যোগ করে তো 3 নম্বর বাহু থেকে তৃতীয় বাহু থেকে তো বড় হতে হবে, তো ছোটো হয়ে গেছে, তাহলে অপশান নম্বর এ তো হবে না। বুঝতে পারলে? এবার বি নম্বর অপশান দেখো, 3 আর 4 কত হয়? 7 হয়,
7টা দেখো 6-এর থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে হতে পারে। বাকিগুলো আমাকে দেখতে হবে। দেখো 6 আর 4 কত 10 হয়, 10টা দেখো 3-এর থেকে বড়। একই রকমভাবে 3 আর 6 9 হয়, 9টা দেখো 4-এর থেকে বড়, তাহলে এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। দেখো বাকিগুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 4 আর হচ্ছে 5, 4 আর 5 যোগ করলে কত 9 হয়, 9টা দেখো 12 থেকে ছোট, 3 নম্বর যে 12 রয়েছে হবে না। একই রকমভাবে 3 আর 5 যোগ করলে কত 8 হয়, বাকিটা কত রয়েছে 8 রয়েছে, তাহলে 8 তো 8-এর সঙ্গে সমান হয়ে গেল, বড় তো হলো না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর হচ্ছে এখানে, বোঝা গেল। এবার দেখো এখান থেকে তোমরা আর কোন কোয়েশ্চেন রেডি করে রাখবে। দেখো এখানে 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা বাহুর স্কয়ার। দেখো বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করলে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে এটা হবে না। বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, বাহুগুলির যে কোনো জ্যামিতিক চিত্রের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি করলে তারা পরিসীমা পাই, আমরা কিন্তু ক্ষেত্রফল পাই না, এটা উত্তর হবে না। সি বলেছে দেখো 1/2 ভূমির দৈর্ঘ্য যোগ উচ্চতা, না এটাও হবে না। ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 1/2 ভূমি গুণ উচ্চতা, তোমরা এটা মনে রাখো। এটা দিয়ে আমি আবার পরে অঙ্ক শেখাচ্ছি, একটু পরে দেখো আসবে এটা, বুঝতে পেরেছো। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 1/2 ভূমি গুণ উচ্চতা, বোঝা গেল। এবার দেখো এই অধ্যায় থেকে তোমাদের আর কি জানতে হবে, এই অধ্যায় থেকে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, যে কোনো ত্রিভুজের ড্যাশটি মধ্যমা থাকে, ত্রিভুজের ড্যাশটি উচ্চতা কতগুলো থাকে, তারপরে সমবাহু ত্রিভুজের উচ্চতা 3টে, দৈর্ঘ্য কেমন হয়, আর ড্যাশ ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই। এই কোয়েশ্চেনগুলোর থেকে পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবেই আসবে। চলো তোমাদের আগে এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, তারপরে এই অঙ্কগুলোর সমাধানে আসছি আমি, বুঝতে পেরেছো। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটা। দেখো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। আমরা প্রথমে কি শিখবো, ত্রিভুজের মধ্যমা শিখবো, বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে শিখবো ত্রিভুজের মধ্যমা। দেখো ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের মধ্যমা কী জিনিস বলো তো। দেখো এটা তোমাদের আমি খুব ভালো করে বোঝানোর এবারে চেষ্টা করি একটু। তুমি মনে করে নাও এই হচ্ছে একটা যে কোনো মাপের একটা ত্রিভুজ, ওকে, এটা হচ্ছে যে কোনো মাপের একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার আমি একটা নাম দিলাম এ বি সি, ওকে। তাহলে এই ত্রিভুজের আমি কি নাম দিলাম বলো তো, এ বি সি। তাহলে এ বি সি হলো একটা ত্রিভুজ। দেখো ত্রিভুজের দেখো 3টে বাহু থাকে, এই এ বি একটা বাহু, এই বি সি একটা বাহু, আর এ সি একটা বাহু, 3টে বাহু আর 3টে কোণ থাকে, এ একটা কোণ, এ একটা কোণ, একটা কোণ, এবং 3টে শীর্ষবিন্দু থাকে, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু এবং এ একটা শীর্ষবিন্দু। ত্রিভুজের সব কিছু কিন্তু 3টে করে, দেখো 3টে বাহু, 3টে কোণ, 3টে শীর্ষবিন্দু। এবার এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা আমি নিয়েছি এবিসি, এই যে নিচে যে বিসি বাহুটা রয়েছে, তুমি মনে করো না এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তোমাকে বোঝানোর জন্য আমি বলছি, এখান থেকে বি থেকে সি পর্যন্ত যদি 10 সেমি হয়, তাহলে ঠিক মিডল পয়েন্ট কোনটা হবে বলো তো, মানে এখান থেকে ঠিক 5 সেমি যাবো, মনে করো না এরকম জায়গাটা হচ্ছে এই বিসি বাহুর মিডল পয়েন্ট। তাহলে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, খুব ভালো করে বুঝবে, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত পার্শ্বে অবস্থিত যে বাহুটা রয়েছে তার মধ্যবিন্দু, দেখো এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এটা, এই শীর্ষবিন্দু থেকে তার ঠিক বিপরীত দিকে কোন বাহুটা রয়েছে, এই শীর্ষবিন্দু বিপরীতে রয়েছে এই বিসি বাহুটা, আর এই বিসি বাহুর মধ্যবিন্দু কোনটা, এটা। তাহলে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত পার্শ্বে অবস্থিত যে বাহুটা রয়েছে তার মধ্যবিন্দুকে যদি আমি যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম, তাহলে যে সরলরেখাংশটা পেলাম, এই যে দাগটা পেলাম, এই যে সরলরেখাংশটা পেলাম, এটাই হচ্ছে বলতো এই এ বি সি ত্রিভুজের মধ্যমা। আমি এর নাম দিয়ে দিলাম এডি। তাহলে এ বি সি এই ত্রিভুজের মধ্যমাটা কি বলতো, এডি। এখান থেকে এইটুকুনি বি থেকে ডি পর্যন্ত যা মাপ হবে, ডি থেকে সিটাও কিন্তু সেই একই মাপের হবে। তাহলে এডি হয়ে গেল কি, এডি হয়ে গেল মধ্যমা। এই ক্ষেত্রে বুঝতে পারলে যে মধ্যমা কি, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত পার্শ্বে অবস্থিত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ। এই যে এডিটাকে বলতো এই শীর্ষবিন্দুকে যোগ করেছে আর এই বিসি বাহুর মধ্যবিন্দুকে যোগ করেছে, তাহলে এই এডিটা হয়ে গেল কি এই ত্রিভুজের মধ্যমা, বুঝতে পেরেছো। তাহলে একই রকমভাবে বলো এই বি শীর্ষবিন্দু থেকে এই যে এসি বাহুটা রয়েছে এরও একটা মিডল পয়েন্ট আছে, এটাকে যদি যুক্ত করি তাহলে এটাও একটা মধ্যমা পাবো আমি, বুঝতে পেরেছো। এর নাম মনে করো নিয়ে নাও তুমি বিই। একই রকমভাবে এই যে ত্রিভুজের সি শীর্ষবিন্দু রয়েছে এখান থেকে যদি এই যে এ বাহু রয়েছে এর মধ্যবিন্দুকে যদি আমি যুক্ত করি, তাহলে এখান দিয়ে আমি আরও একটা কী পাবো বলো তো, আরও একটা মধ্যমা পেয়ে যাব। মনে করো না এর নাম নিলাম আমি সি এফ। তাহলে দেখো একটা ত্রিভুজের কয়টা মধ্যমা পেলাম, একটা এডি একটা, বি একটা, সি এফ একটা, তাহলে 3টে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে, 3টে। পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা, উত্তর হবে 3টি। আর মধ্যমাগুলো দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, মনে করো না এই
ও বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে তিনটে মধ্যমায়, মানে কি একটা বিন্দুতে মিলিত হচ্ছে, মানে এটাকে বলা হয় সমবিন্দু। পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি ড্যাশ, উত্তর হবে সমবিন্দু, মানে একই বিন্দুর মধ্য দিয়ে গেছে বলে সমবিন্দু হচ্ছে। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা কোয়েশ্চেন সব পেরে যাবে। এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছিল, যে কোনো ত্রিভুজে, দেখো প্রথম প্রশ্নটা ছিল যে কোনো ত্রিভুজের ড্যাশটি মধ্যমা, তাহলে উত্তর কী লিখবে? তিনটি মধ্যমা হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা যে কোনো ত্রিভুজের এই ড্যাশটি মধ্যমা, তিনটি মধ্যমা থাকে। বোঝা গেল? এবার দেখো যে কোনো ত্রিভুজের উচ্চতা, এবার উচ্চতা জিনিসটা তোমাদের একটু আমি বুঝিয়ে দিই। যেমনভাবে মধ্যমা বোঝালাম একই রকমভাবে তোমাদের এবার আমি উচ্চতা বোঝাই। মনে করে নাও এটা একটা ত্রিভুজ, তুমি সাপোজ ধরে নাও এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি, এই এ বি সি। তাহলে এ বি সি হলো যে কোনো অপারেটা আমি এখানে ত্রিভুজ নিয়েছি। ওকে, একই রকমভাবে আমি বলতে পারি এই ত্রিভুজের হচ্ছে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর এসি একটা বাহু, তিনটি বাহু রয়েছে এবং তিনটি কোণ রয়েছে, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ এবং তিনটে শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, সব কিছু তিনটে করে। এবার দেখো উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এই ত্রিভুজের, মনে করে যে এ শীর্ষবিন্দু রয়েছে, এই শীর্ষবিন্দুগুলো থেকে দেখো আমি যদি বলি এই বিসি, এই বিসির উপর যদি আমি যদি তোমাকে বলা হয় অনেকগুলি মানে সরেখাংশ কাটো, তাহলে এই একটা সরেখাংশ কাটা যায়, এই একটা কাটা যায়, এই একটা কাটা যায়, অনেক কাটা যাবে, অনেক সরেখাংশ কাটা যাবে। তার মধ্যে যেটা সব থেকে ছোট, আমি যদি বলি এই এ শীর্ষবিন্দু থেকে বিসির উপর সব থেকে ছোট সরেখাংশ বা সব থেকে ছোট দৈর্ঘ্যের মাপ কোনটা হবে? যেটা এই এ শীর্ষবিন্দু থেকে বিসির উপর যেটা সব থেকে ছোট হবে সেটা পুরোপুরি লম্ব হবে, যেটা 90 ডিগ্রি কোণে পড়বে সেটা হবে সব থেকে ছোট দৈর্ঘ্যের সরেখাংশ। যে এগুলো দেখো একটু তির্যক হয়ে পড়েছে এই রেখাংশগুলো, তাহলে এগুলোর দৈর্ঘ্য কিন্তু অনেকটা বেশি হবে। যেটা আমি কালো কালি দিয়ে যেটা মোটা করে দিলাম এটার দৈর্ঘ্য সব থেকে ছোট। কারণ কি? কারণ এটা লম্বভাবে এসে এই বিসির উপর পড়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাই হচ্ছে কিন্তু উচ্চতা। তাহলে উচ্চতা লিখবো কেমন করে? পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে ত্রিভুজের উচ্চতা কাকে বলে, তাহলে বলবে কোনো ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, কোনো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যে লম্ব দূরত্ব। বুঝতে পেরেছো? এই যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বাহুটা রয়েছে বিসি, এর উপর যদি আমি লম্ব টানা হয় তাহলে এই লম্বটাকে বলা হবে কি বলতো? এই লম্বটাকে বলা হবে ত্রিভুজের উচ্চতা। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল এই ত্রিভুজের উচ্চতা। একই রকমভাবে বি শীর্ষবিন্দু থেকে আমি এই যে এসি বাহু রয়েছে এর উপর একটা আমি লম্ব টানতে পারি, তাহলে এটা হয়ে যাবে কি বলতো? এসির উপরে লম্ব একটা। একই রকমভাবে সি শীর্ষবিন্দু থেকে এই এবি বাহুর উপর একটা লম্ব টানতে পারি, তাহলে এটাও একটা উচ্চতা হয়ে যাবে। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা কয়টা পেলাম? দেখো একটা, দুটো, তিনটে। একই রকমভাবে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের তিনটে উচ্চতা থাকে এবং উচ্চতাগুলো কিন্তু একটা বিন্দু দিয়েই মিলিত হয়ে পাস আউট করে, তাহলে এগুলো কিন্তু সমবিন্দু। বা বলতে পারি যে ত্রিভুজের উচ্চতা তিনটি সমবিন্দু হয়, মানে একই বিন্দুর মধ্য দিয়ে যায়। তাহলে বুঝতে পারলে যে উচ্চতা কী জিনিস? যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, কী টানা হয়? লম্ব বা 90 ডিগ্রি কোণে যদি দাগ কাটা হয় তাহলে সেটাই হবে সেই ত্রিভুজের উচ্চতা। দেখো এখান থেকে শীর্ষবিন্দু থেকে দেখো আরও অনেক সরেখাংশ আমি টেনেছিলাম, এগুলোকে কিন্তু উচ্চতা বলা হচ্ছে না, কারণ এগুলোর দৈর্ঘ্য কিন্তু অনেক বড়, 90 ডিগ্রি কোণে পড়েনি, তির্যক হয়ে পড়েছে, মানে এদের অ্যাঙ্গেল অন্য। কিন্তু এটা সোজাসুজিভাবে 90 ডিগ্রি কোণে পড়েছে আর এই দৈর্ঘ্যটা সব থেকে ছোট হয়। এই ছোট দৈর্ঘ্যের মাপটাকে বলা হয় উচ্চতা। বুঝতে পারলে? এবার দেখো তাহলে যে কোনো ত্রিভুজের ড্যাশটি উচ্চতা থাকে, উত্তর হবে কি? তিনটি উচ্চতা থাকে। বুঝতে পেরেছ? এবার দেখো পরের কোয়েশ্চেন, দেখো দারুণ কোয়েশ্চেন আছে। বলেছে সমবাহু ত্রিভুজের উচ্চতা তিনটি দৈর্ঘ্য কী হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা তিনটি দৈর্ঘ্য সমান হয়। কি হয়? সমান হয়। মনে রাখবে তোমরা এটা। আর দেখো ড্যাশ ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই, উত্তর হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা দুটোই কিন্তু কী হবে বলো তো? একই হয়। তাহলে এখানে তোমরা কী লিখবে? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা কী হবে? একই। যেগুলো আমি আলোচনা করছি এগুলো থেকেই কিন্তু এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে। এবার দেখো এখান থেকে 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো তোমাকে রেডি করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে? আমি এখনই বললাম যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত পার্শ্বে অবস্থিত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা। তোমরা লিখে নেবে। আর ত্রিভুজের উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা এখনই বললাম যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয় সেই লম্ব দূরত্বটাকে বলা হবে ওই ত্রিভুজের উচ্চতা। এবার দেখো অতিভুজ কী? দেখো এটা নিয়ে তোমাদের একটা এবার আমি আলোচনা করে দিই। অতিভুজটা কী? দেখো তোমরা সবাই সমকোণী ত্রিভুজ পড়েছো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি। দেখো এটা তুমি মনে করো না একটা সমকোণী ত্রিভুজ। কেন?
এটাকে সমকোণী ত্রিভুজ বলবো কেন? কারণ দেখো এই দাগটা দেখো লম্বাভাবে এসে এখানে এসে পড়েছে, এর আমি একটা নাম নিলাম এ বি সি। তাহলে এ বি সি হলো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে, এই বি কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি বলে এর নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের দেখো তিনটে বাহু আছে, এ একটা বাহু, এ একটা বাহু আর এ একটা বাহু। এই তিনটে বাহুর নাম আছে, এই নিচের বাহুটার নাম হচ্ছে ভূমি, আর লম্বাভাবে যেটা এসে পড়লো ভূমির উপর সেটা হচ্ছে লম্ব, লম্বকে উচ্চতা বলা হয়, তোমরা একটু আগে জানলে। আর এই যে সব থেকে যে বড় বাহুটা এর নাম হচ্ছে অতিভুজ। কী বলো তো? অতিভুজ। তোমরা মনে রাখবে এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে, কারণ এইটা হচ্ছে এই সমকোণ ত্রিভুজের সব থেকে বড় কোণ কী বলো তো? 90 ডিগ্রি। এই কোণ দুটো কিন্তু সূক্ষ্মকোণ হবে, বুঝতে পেরেছো? এই কোণ দুটো কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে 90 ডিগ্রি কোণের মানে বড় কোণের সামনের বাহুটা সবসময় বড় হবে, ছোট কোণের সামনের বাহু সবসময় ছোট হয়। তাহলে 90 ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে তার নাম কি? অতিভুজ। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় অতিভুজ কাকে বলে, তাহলে বলবে সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহুটা রয়েছে তাকেই বলা হয় অতিভুজ, বা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের সামনের যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। এবার দেখো পরের কোয়েশ্চেনে বলেছে এখানে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর যে দৈর্ঘ্য রয়েছে তাদের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো এখনই আমি এখানে কি বললাম? এখনই আমি এখানে বললাম যে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে উচ্চতা। এই যে তিনটি বাহু রয়েছে অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটি বাহুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কী সম্পর্ক বলো তো? তোমরা মনে রাখবে যে এই অতিভুজের ওপর যদি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার যা ক্ষেত্রফল হবে, ত্রিভুজের বাকি যে দুটো বাহু রয়েছে ভূমি আর লম্ব, এদের ওপর যদি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি তাদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ তুমি সংক্ষেপে বলতে পারো এটা যে অতিভুজের স্কয়ার মানে অতিভুজের যদি আমি বর্গ করি তাহলে তার বর্গের সাথে সমান হবে এটার বর্গ আর এটার বর্গের সমষ্টি। মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝতে পারলে? মানে অতিভুজের স্কয়ার একা, আর এই লম্ব আর বর্গ এর স্কয়ার আর স্কয়ার করলে দুটোর স্কয়ারের সাথে অতিভুজ একা সমান হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে অতিভুজ, লম্ব আর ভূমি, এদের মধ্যে সম্পর্ক। তাহলে বুঝতে পারলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তোমরা মনে রাখবে। এটা দিয়েও কিন্তু আমি একটা অঙ্ক দিয়েছি। দেখো এবার দেখো এখানে দেখো লাস্টে যে কোয়েশ্চেনটা দিয়েছি এখানে আমি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 3 সেমি হলে লম্বের দৈর্ঘ্য কত হবে? প্রচুর ইম্পর্টেন্ট। একটি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, অতিভুজের মান বলেছে কত? 5, আর ভূমির দৈর্ঘ্য বলেছে 3, তাহলে তোমাকে লম্ব বের করতে হবে। দেখো আমরা তো এই তিনটি বাহুর মধ্যে সম্পর্ক জানি, তাহলে এই সম্পর্ক থেকেই আমরা এখান থেকে লম্ব বের করে দেবো। দেখো আমরা কি জানি বলো তো? আমরা জানি তিনটি বাহুর মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? অতিভুজ তার স্কয়ার সমান লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। এখনই আমরা জানলাম যে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে তাদের মধ্যে এইটা হচ্ছে সম্পর্ক। অতিভুজের মান দেখো কোয়েশ্চেনে বলা আছে কত? অতিভুজের মান বলেছিল 5, তাহলে অতিভুজের জায়গায় 5 লেখো, তাহলে 5 স্কয়ার করবো। লম্বটা আমাকে নির্ণয় করতে হবে যে লম্বের দৈর্ঘ্য কত, লম্ব যেমন আছে রাখলাম তার স্কয়ার। ভূমির মাপ কত দেওয়া ছিল? 3 ছিল, তাহলে 3 তার স্কয়ার করো। 5 স্কয়ার করলে কত হয়? 25 হয়, সমান লম্ব এর মান তো দেওয়া নেই, এটা আমরা নির্ণয় করবো, লম্ব স্কয়ার যেমন আছে রাখো প্লাস 3 স্কয়ার কত হয়? 9 হয়। ওকে, তাহলে আমাকে লম্ব বের করতে হবে, লম্ব স্কয়ার যেমন আছে রেখে দাও সমান 25। দেখো সমানে বাম দিকে আগে থেকে রয়েছে, সংখ্যা সব একদিকে করে দাও, প্লাস 9 সমানে যদি বাম দিকে চলে গেলে -9 হবে। 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16, তাহলে 16 সমান সমান আমি কি লিখতে পারি? লম্ব তার স্কয়ার। 16 সমান সমান লম্ব স্কয়ার। এবার দেখো এখান থেকে যদি আমি শুধু লম্ব বের করতে চাই তাহলে কী হবে? লম্ব সমান সমান কী হবে? লম্বের মাথায় যে স্কয়ারটা তুলে দিলে এদিকে সংখ্যার মাথায় বর্গমূল হয়ে যাবে 16। 16 বর্গমূল কত? 4 হয়। তাহলে লম্ব সমান সমান আমরা কত পেলাম? লম্ব সমান সমান আমরা পেলাম 4। তাহলে বুঝতে পারলে যে লম্বর দৈর্ঘ্য কত হবে? এখানে জানতে কী চাইছিল? এখানে জানতে চাইছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 5 সেমি, ভূমির দৈর্ঘ্য যদি 3 সেমি হয় তাহলে লম্বের দৈর্ঘ্য কত হবে? 4 হবে। কী করে নির্ণয় করলাম? এই তিনটি বাহুর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেখান থেকে। বুঝতে পারলে? এবার দেখো, এবার আমরা এর পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলতো? সময় ও দূরত্ব। এই সময় ও দূরত্ব অধ্যায় থেকে তোমাকে কোন কোন বিষয়গুলো খুব ভালো করে জেনে যেতে হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো সময় ও দূরত্ব দুর্দান্ত এখানে কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, তোমরা এগুলো প্র্যাকটিস করে গেলে 100% তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রথমে বলেছে অতিক্রান্ত দূরত্ব যদি একই থাকে তাহলে সময় ও গতিবেগ পরস্পর ড্যাশ। দুর্দান্ত একটা কোয়েশ্চেন। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি একই থাকে, দেখো তোমাদের বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি। অতিক্রান্ত দূরত্ব যদি সেম থাকে তাহলে সময় আর গতিবেগের মধ্যে কী সম্পর্ক হবে সেটা বলি। মনে করে নাও
এখান থেকে এ একটা পথ, মনে করো না এটা হচ্ছে এ আর এটা মনে করো বি পয়েন্ট। এই এ আর বি এদের মধ্যে দূরত্ব তুমি ধরে নাও 100 কিলোমিটার, আমি সংক্ষেপে কিমি লিখে দিলাম 100 কিলোমিটার, বুঝতে পেরেছো? এবার মনে করো নাও সোমবারে তুমি এই এ থেকে বিতে গেছো, মানে 100 কিলোমিটার পথ গেছো, মনে করো নাও 50 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 1 ঘন্টা তুমি 50 কিমি যেতে পারো, এরকম গতিবেগে তুমি 100 কিলোমিটার পথ গেছো। তাহলে তোমার সময় কত লাগবে? তাহলে তোমার সময় লাগবে 2 ঘন্টা। কত লাগবে? 2 আওয়ার সময় লাগবে। 1 ঘন্টা তুমি যদি 50 কিলোমিটার যেতে পারো, তাহলে 100 কিলোমিটার যেতে পারো, মানে 2 ঘন্টা সময় লাগবে। এবার দেখো পরের দিন, দেখো মঙ্গলবার কী করেছো তুমি? মঙ্গলবার তুমি ওই এ থেকে বিতেই যাবে, মানে এ থেকে বিতে যাবে, মানে 100 কিলোমিটার পথেই যাবে। ওকে, কিন্তু স্পিডটা তুমি বাড়িয়ে দিয়েছো, তুমি স্পিডটা মনে করো কমিয়ে দিয়েছো, বাড়িয়ে দিয়েছো। মনে করো তুমি 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছ, তুমি স্পিডটা বাড়িয়ে দিয়েছো, 100 কিলোমিটার প্রতি ঘন্টা করে দিয়েছো। তাহলে দেখো তোমাকে 100 কিলোমিটার যেতে হবে, আর তোমার গাড়ির স্পিড হচ্ছে 100 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 1 ঘন্টা সময় লাগবে, কারণ 1 ঘন্টা তুমি 100 কিলোমিটার চলে যাবে। তাহলে দেখো এখানে গতিবেগ, দূরত্ব দেখো দুই জায়গাতে সেম আছে, এখানে দেখো 100 ছিল, এখানে 100 ছিল। তাহলে গতিবেগ যে আমি বাড়ালাম, গতিবেগ যখন 50 ছিল তখন সময় কত লাগছিল? 2 ঘন্টা। এখন দেখো দূরত্ব যা ছিল তাই, দূরত্ব কিন্তু অপরিবর্তিত, ফিক্সড বা স্থির রয়েছে। আমি শুধু গতিবেগটা বাড়িয়ে দিচ্ছি, 50 থেকে বাড়িয়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টা করে দিই, তখন সময়টা দেখো কী হচ্ছে? কম লাগছে। তাহলে গতিবেগ, দূরত্ব যদি ফিক্সড থাকে, তাহলে গতিবেগ যদি বাড়ানো হয় তাহলে সময় কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে কী সম্পর্ক হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কী লিখব? তাহলে এখানে আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব একই থাকলে সময় ও গতিবেগ পরস্পর ব্যস্তানুপাতি। তোমরা এখানে লিখবে ব্যস্তানুপাতি। কেন হচ্ছে তোমরা বুঝতে পারলে? বুঝতে পারবে। এবার দেখো কোয়েশ্চেন নম্বর 2। কোয়েশ্চেন নম্বর 2 কী বলেছে? সময় যদি একই থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগ পরস্পর ড্যাশ। সময়টা এক্ষেত্রে এবার সেম রাখা। দেখো 2 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে? সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগ পরস্পর ড্যাশ। দেখো সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগের মধ্যে সম্পর্ক কী রয়েছে? দেখো বেশি গতিবেগে গেলে তুমি বেশি পথ যেতে পারবে, আর তুমি যদি কম মানে আস্তে আস্তে যাও তাহলে কিন্তু কম পথ যাবে। তাহলে এখানে কী হবে? সরল সমানুপাতি হবে। কী হবে? সরল সমানুপাতি। সরল সমানুপাতি। কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা কোশ্চেন বলে এগুলো রেডি করে রাখবে। ওকে, তাহলে সময় যদি একই থাকে অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক। আর গতিবেগ যদি একই থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সময়ের মধ্যে কী সম্পর্ক থাকে বলো তো? মনে করো না গতিবেগটা ফিক্সড, তাহলে সময়, তাহলে গতিবেগ যদি একই গতিবেগে যদি যাও তুমি, তাহলে বেশি সময়ে বেশি পথ যাবে, কম সময়ে কম পথ যাবে। তাহলে এটা কী হবে বলো তো? তাহলে এটাও কিন্তু সরল সমানুপাতি হবে, সরল সম্পর্ক হবে, সরল সমানুপাতি বা সমানুপাতি। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, ওকে। এবার দেখো, এবার আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে দেখে নেবো, যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হয় কতটা? দেখো এখানে 4টা অপশান দেওয়া আছে, ট্রেনটির নিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, না সেতুর দৈর্ঘ্য মাইনাস ট্রেনটির দৈর্ঘ্য। দেখো যারা আমার এই ক্লাসগুলো দেখেছো সময় ও দূরত্ব অধ্যায়ের, তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে যখন কোনো ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, অর্থাৎ অপশান নম্বর যে সিটা রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে দুর্দান্ত একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই 2-1টা দেখো, গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি, এটা তোমরা প্রত্যেকে ভিভিআই করে নেবে, এটা ধরে নাও পরীক্ষা এসে গেছে, এভাবে প্র্যাকটিস করবে। গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্ক, এখানে 4টে সম্পর্ক দেওয়া আছে। ওকে, যেটা ঠিক হবে সেটা তোমাকে রাইট চিহ্ন করতে হবে। দেখো যেখানে সময়টাকে ধরা আছে টি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, আর গতিবেগকে ভি ধরা হয়েছে, তাহলে এদের মধ্যে ভি সমান সমান টি ইন্টু ডি হবে, না ভি ইন্টু ডি সমান টি, না ভি ইন্টু টি সমান ডি হবে, না ভি সমান টি প্লাস ডি হবে? কোন সম্পর্কটা ঠিক হবে? দেখো তোমাদের এটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো আমরা কি জানি বলো তো? আমরা জানি যে গতিবেগ সমান সমান কী হবে বলো তো? গতিবেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে গতিবেগ সমান সমান আমরা কী জানি? দূরত্ব বাই সময়। এবার দেখো গতিবেগকে ওরা কী ধরেছে? ভি লেটার দ্বারা চিহ্নিত করেছে, দূরত্বকে ডি আর সময়কে টি দ্বারা চিহ্নিত করা হয়েছে। ওকে,
তাহলে দেখো আমরা এখানে কী পাচ্ছি, এই যে ভি এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে ডি এর সাথে যদি আমি 1কে গুণ করি তাহলে কী হবে, ডি এর সাথে 1 গুণ করলে ডি হবে, আর ভি এর সাথে ডি গুণ করলে কী হবে, ভি ইন্টু টি, এই ভি এর সাথে টি গুণ করলে ভি ইন্টু কী হবে, টি হবে। তাহলে ডি সমান সমান ভি ইন্টু টি, কোন অপশান আছে দেখো, ডি সমান সমান ভি ইন্টু টি হয়ে যাবে গতিবেগ নির্ণয়ের সঠিক উত্তর। দেখো ভি টি, এই ডি সমান সমান ভি ইন্টু টি, তাহলে অপশান নম্বর কী বলো তো, অপশান নম্বর ডিতে কিন্তু এটা রয়েছে। আর এখানে দেখো গতিবেগ নির্ণয়ের যে সূত্র সেটা তোমাকে মনে রাখতে হবে। গতিবেগ নির্ণয়ের সূত্র দূরত্ব বাই কী বলো তো, প্রয়োজনীয় সময়। বোঝা গেল। এবার দেখো এখানে সত্য মিথ্যা তোমরা কী করবে, সত্য মিথ্যাতে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে প্রথম ট্রেনের গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। দেখো প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স কিমি প্রতি ঘন্টা আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে ওয়াই কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে। 1 ঘন্টায় মোট যাবে না, আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট তোমাকে এখানে কাজে লাগাতে হবে। এগুলো প্রত্যেকটা জিনিসে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু আগে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে সময় দূরত্ব নিয়ে তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, তাহলে 1 ঘন্টায় মোট যাবে কত, বিপরীত দিকে দেখো বিপরীত দিকে চললে মানে একটা ট্রেন যদি এই দিকে যায় আর একটা ট্রেন যদি এদিকে যায়, সেই ক্ষেত্রে যদি আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট প্রয়োগ করি সেই ক্ষেত্রে কী হবে, দুটো ট্রেনের গতিবেগকে যোগ করতে হয়। প্রথম ট্রেনের গতিবেগ যদি এক্স কিমি প্রতি ঘন্টা হয় আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ যদি ওয়াই কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে দুটো গতিবেগকে এখানে যোগ করলে এক্স প্লাস ওয়াই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলেছে 1 ঘন্টায় এক্স মাইনাস ওয়াই কিমি যাবে। তাহলে এটা কী হবে বলতো, মিথ্যা হবে। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। বুঝতে পেরেছ? এবার দেখো আর এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, একটি গাড়ি 30 মিনিটে 15 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? প্রচুর ইম্পর্ট্যান্ট। দেখো একটি গাড়ি 30 মিনিটে যাচ্ছে 15 কিমি দূরত্ব, তাহলে গতিবেগটা ঘন্টায় নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তুমি কি করবে, জাস্ট ঐকিক নিয়মে করে দেবে। 30 মিনিটে যায় কত, 30 মিনিটে যায় হচ্ছে 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, তাহলে 1 মিনিটে কতটা যাবে বলো তো, 1 মিনিটে যাবে 15/30 এত কিলোমিটার। আর ঘন্টায় গতিবেগ চেয়েছে, ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে তোমাকে জানতে হবে যে 60 মিনিটে গাড়িটা কতটা যায়, তাহলে 15/30 ইন্টু কী করবো 60 করবো, তাহলে 30 দুগুণে কত হয় 60, তাহলে 15 গুণ 2, 15 দুগুণে কত 30, তাহলে 30 কিমি। 1 ঘন্টায় 30 কিমি যাচ্ছে, মানে ঘন্টায় গতিবেগ হচ্ছে কত 30 কিমি। বুঝতে পেরেছো? তাহলে এই 2 নম্বর এই ধরনের অঙ্ক তোমরা একটা প্র্যাকটিস করে রাখবে। আর এই যে 2 দাগের অঙ্কটা তোমরা একটা স্টার মার্কিং এবং ভিভিআই করে না, প্রচুর ইম্পর্টেন্ট। কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগকে মিটার প্রতি সেকেন্ড গতিবেগে প্রকাশ করা, অথবা মিটার প্রতি সেকেন্ড গতিবেগে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রকাশ করা। এখান থেকে তোমরা পরীক্ষায় একটা কোয়েশ্চেন কমন পাবে। দেখো এই কনসেপ্টটা তোমাদের আমি একটু বোঝাই। দেখো এই ক্ষেত্রে আগে এটা বুঝিয়ে দিই, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে 72 কিমি প্রতি ঘন্টা, 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড গতিবেগে নিয়ে যেতে হবে। তোমরা কি করবে, কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেটা দেওয়া আছে তার সাথে তোমরা জাস্ট মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় তার সাথে 5/18 গুণ করে দেবে। কত গুণ করবে, 5/18 গুণ করে দেবে। তাহলে 18 চারে কত হয় 72, তাহলে 4 গুণ 5, 5 চারে কত হয় 20, তাহলে 20 মিটার প্রতি সেকেন্ড। মানে যে গাড়িটা 1 ঘন্টায় 72 কিমি যাচ্ছিলো সেটাই প্রত্যেক সেকেন্ডে তাহলে 20 মিটার করে যাবে। একই বোঝা গেল, মিটার প্রতি সেকেন্ডে বলছি যে প্রত্যেক সেকেন্ডে সে 20 মিটার করে যাবে। বোঝা গেল? তাহলে এটার উত্তর এরকমভাবে করবে তোমরা। একই রকমভাবে যদি ঘুরিয়ে কোয়েশ্চেন আসে তোমাকে বলে দেবে যে মিটার প্রতি সেকেন্ড থেকে, মনে করো না মিটার, এটা তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে গেলাম, এবার মিটার প্রতি সেকেন্ড গতিবেগকে তোমাকে যদি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে নিয়ে যেতে হয় তাহলে তুমি কি করবে, তাহলে দেখো এখানে যে কাজটা করলাম তার ঠিক উল্টো কাজ করব। তোমাকে মনে করে দেওয়া হয়েছে 20 মিটার প্রতি সেকেন্ড গতিবেগকে আমাকে কিমি প্রতি ঘন্টা গতিবেগে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবে, এই যে মিটার প্রতি সেকেন্ড গতিবেগে যেটা দেওয়া আছে সেটা লিখবে, তার সাথে এবার 18/5 গুণ করে দেবে। ঠিক তার উল্টোটা, যখন আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে যখন আমরা দেখো কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছিলাম তখন এখানে 5/18 গুণ করছিলাম, মানে বড় থেকে ছোটো দিকে যাচ্ছিলাম বলে ছোটো মানটা উপরে, 5টা উপরে বড় মানটা নিচে। এবার যখন দেখো কিলোমিটার প্রতি ঘন্টা একটা বড় মান,
সেখানে দেখো মিটার প্রতি সেকেন্ড, আমরা ছোটোর দিকে যাচ্ছি, তার জন্য ছোটোটা উপরে বড়টা নিচে। এবার দেখো মিটার প্রতি সেকেন্ড থেকে আমরা যাবো কিলোমিটার প্রতি ঘন্টাতে, মানে ছোটো থেকে বড় দিকে যাবো, তাহলে বড়টা উপরে রাখতে হবে, 18 উপরে আর 5টা নিচে, কাটাকাটি করো। 4 5 কত হয় 20, তাহলে 4 18 কত হয় 72 হয়, তাহলে 72 কিমি প্রতি ঘন্টা। তাই তো এখানে ছিল, দেখো 72 কিমি প্রতি ঘন্টাকে যখন মিটার প্রতি সেকেন্ডে করেছিলাম তখন দেখো 20 এসেছিলো, আবার 20কে যখন আবার কিলোমিটারে নিয়ে গেলাম তখন দেখো 72 চলে আসলো। তাহলে বুঝতে পারছো, এই ধরনের অঙ্ক তোমরা একটা বাড়িতে প্র্যাকটিস করে রাখবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই পাবে। এরপরের যে অধ্যায়গুলো রয়ে গেল সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে।